দেখো, তড়িৎ বিশ্লেষণের আমরা আগের যে ক্লাসগুলো দেখেছিলাম তাতে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎ বিশ্লেষণের বিভিন্ন ক্যাথোড-অ্যানোড বিক্রিয়া এবং কিছু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ করেছিলাম। আজকে আমরা যে অংশটা আলোচনা করব মূলত সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। এখানে আমাদের তিনটে প্রয়োগ আছে। এক হচ্ছে তড়িৎ লেপন, দুই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতু নিষ্কাশন, আর তিন হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে ধাতুর পরিশোধন। তাহলে কি বলছি? এক হচ্ছে তড়িৎ লেপন, দুই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতু নিষ্কাশন, তিন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতুর পরিশোধন। বুঝতে পারলাম? তাহলে তিনটে টপিক আমরা আজকে এই তড়িৎ বিশ্লেষণের প্রয়োগের মধ্যে আলোচনা করব। তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষণ ক্লাস 10 এর সিলেবাসে যা আছে তা শেষ হয়ে যাবে। তো দেখো, আমরা প্রথমে তাহলে চলে আসি তড়িৎ লেপন। দেখো, এই লেপন কথাটা থেকে তোমরা বুঝতে পারছো যে কারোর ওপর কিছু একটা প্রলেপ দেওয়াকে লেপন বলে। ধরো আমি একটা লোহা নিলাম, তার উপরে আমি রং করলাম, তাহলে কি বলবো? রঙের একটা প্রলেপ দিলাম, লেপন আটকে দেওয়া হলো, প্রলেপ দিয়ে দেওয়া হলো। এই লেপনটাই বিভিন্ন ভাবে হতে পারে, ফিজিক্যালি হতে পারে, হাত দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে ফিজিক্যাল ওয়ার্কের মাধ্যমে হচ্ছে। তাহলে এই লেপনটা যদি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে দেওয়া হয়, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে ব্যবহার করে করা হয়, তখন আমরা এই পদ্ধতিকে বলি তড়িৎ লেপন। তাহলে তড়িৎ লেপন বলতে কি বুঝবো? তড়িৎ লেপন বলতে বোঝাচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে একটি ধাতুর উপরে অন্য কোনো ধাতুর যখন প্রলেপ দেওয়ার পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হচ্ছে তড়িৎ লেপন। তাহলে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অপেক্ষাকৃত অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকেই তড়িৎ লেপন বলে। তাহলে কথাটার অর্থ কি? অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতি, কথাটার অর্থ কি? অধিক সক্রিয় মানে অনেক ধাতু আছে যে ধাতুগুলো দেখা যায় খুব দ্রুত বাতাসের সঙ্গে বিক্রিয়া করে, নষ্ট হয়ে যায়। যেমন লোহা, লোহা যদি রাখি, চকচকে লোহা, দেখবে দু একদিনের পরে কি দেখবে? মরচে ধরে কালো হয়ে গেছে, তখন ক্ষয় হয়ে যাচ্ছে, লোহার ভর কমে যাচ্ছে, লোহার আকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। এরকম তামারও ক্ষয় হয়। তামাও দেখবে আমাদের বাড়িতে অনেকে তামার বাসনপত্র থাকে, অনেকদিন পরে দেখবে তামার গায়ে কালো কালো সবুজ সবুজ ছোপ তৈরি হয়। সবুজ ছোপ হয় প্রথমে, সবুজ ছোপটা আস্তে আস্তে কালো হয়ে যায়, কালচে কালচে, তাহলে ক্ষয় হয়। এই ক্ষয় যাতে না হয় তার জন্য আমরা কি করি? কম সক্রিয় ধাতু। কম সক্রিয় ধাতু মানে যেগুলো সাধারণত বাতাসের সঙ্গে বিক্রিয়া করতে চায় না। যেমন ধরো আমাদের খুব ভালো ধাতু হচ্ছে, খুবই কম সক্রিয় ধাতুর মধ্যে হচ্ছে সোনা, রূপো, এগুলো হচ্ছে খুবই কম সক্রিয় ধাতু। এই ধাতুগুলো সাধারণত বিক্রিয়া করে না,
বাতাসের সঙ্গে। তার জন্য কি দেখি আমরা সোনাকে অর্নামেন্ট হিসেবে ব্যবহার করি, গহনা হিসেবে, রূপাকে গহনা হিসেবে ব্যবহার করি। তাহলে কেন ব্যবহার করি? কারণ রূপা সোনা এগুলো বাতাসে বিক্রিয়া করে না, তার ফলে এগুলো অনেক দিন পর্যন্ত চকচকে থাকে, এদের আকৃতি অপরিবর্তিত থাকে, এদের ভর অপরিবর্তিত থাকে, হ্যাঁ, এবং মেনটেনেন্স খরচও খুব কম। তুমি একটা লোহার তার রেখে দিলে দেখবে 1 বছর 2 বছর পর আর লোহার তারটা আস্ত নাই, ভেঙে যাবে, মরচে পড়ে। কিন্তু একটা সোনার তার রেখে দাও 100 বছর 1000 বছর পরেও দেখবে একই রকম আছে। তার মানে কি লোহা ক্ষয় হচ্ছে, সোনা ক্ষয় হচ্ছে। তো এটাই হোক, আমরা তড়িৎ লেপন প্রক্রিয়া এটাকেই বলছি, যখন এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটার সাহায্য নিয়ে আমরা কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেব কার উপরে, অধিক সক্রিয় ধাতুর উপরে, তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে তড়িৎ লেপন। তাহলে এই প্রক্রিয়ার উদ্দেশ্যগুলো কি কি? ধাতুর ক্ষয় রোধ করা, ধাতুর আকৃতি বজায় রাখা, ধাতুর রক্ষণাবেক্ষণের সুবিধা ইত্যাদি। এই যে এগুলোই হচ্ছে আমাদের তড়িৎ লেপন প্রক্রিয়া করার মূল উদ্দেশ্য। এখন এই তড়িৎ লেপন করতে গেলে আমাদের তড়িৎ বিশ্লেষণের সাহায্য নিতে হবে। তাহলে তড়িৎ বিশ্লেষণের সাহায্য নিলে তড়িৎ দ্বার লাগবে, ব্যাটারি লাগবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগবে। তাহলে এগুলো আমাকে এখন জানতে হবে যে এই তড়িৎ লেপন করার জন্য আমাদের তড়িৎ দ্বার কি প্রয়োজন, তড়িৎ লেপন করার জন্য কি তড়িৎ বিশ্লেষ্য কখন ব্যবহার করব, এগুলোই আমাদের জানার বিষয়। তো ধরো তুমি একটা লোহার চামচ নিলে, তাকে তড়িৎ লেপন করতে চাইছো। লোহার চামচ নিলে তুমি লোহার চামচটাকে, ধরো এটা একটা লোহার চামচ, এর উপরে তুমি একটা ধাতুর প্রলেপ ফেলতে চাইছো। মাথায় রাখবে, এটা ধরে নাও তোমার একটা ধাতব দণ্ড, এই ধাতব দণ্ডটার প্রলেপ এর উপরে গিয়ে পড়বে। তাহলে এর সঙ্গে ব্যাটারি যুক্ত করব, এর সঙ্গেও ব্যাটারি যুক্ত করব। নীতিটা কি দেখো, নীতিটা কিন্তু খুব ভাইটাল, একবার মনে রাখলেই সব মনে রাখতে পারবে। তাহলে তোমাদের বারবার বলেছি, এই ব্যাটারির বড় দাগ মানে প্লাস, ছোট দাগ মানে হচ্ছে মাইনাস। তাহলে এটা লোহার চামচ, এর উপরে আমি অন্য একটা ধাতুর প্রলেপ দিতে চাইছি। তা এই যার উপরে প্রলেপ দিতে চাওয়া হচ্ছে তাকে আমরা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করেছি, অর্থাৎ এটা এখানে ব্যবহৃত হচ্ছে ক্যাথোড হিসাবে। আর যে ধাতুটা আমি তড়িৎ লেপন করব, অর্থাৎ এটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে, এটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে, আর এই ধাতুটা গিয়ে এর উপরে এরকম ভাবে সঞ্চিত হয়ে যাবে, জমা হয়ে যাবে, এর উপরে একটা প্রলেপ পড়ে যাবে। তাহলে বিষয়টা কি, যেটা আমাদের প্রোটেক্ট করতে হবে, যার উপরে আমরা অন্য একটা ধাতু প্রলেপ দিতে চাইছি, তাকে আমরা সবসময় ব্যবহার করছি ক্যাথোড হিসাবে। আর যে ধাতুটাকে, যে ধাতুর আমি আস্তরণ দিতে চাইছি, সেটাকে আমরা ব্যবহার করছি অ্যানোড রূপে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তুমি যাই নাও, যার উপরেই তুমি তড়িৎ লেপন করতে চাও, যার উপরে করতে চাইবে সেটাকে সর্বদা ক্যাথোড হিসাবে, আর যে ধাতুর দ্বারা করতে চাইবে সেটাকে সর্বদা অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা নীতিটা কি লিখছি, যে ধাতুর উপর তড়িৎ লেপন করা হয় তাকে ক্যাথোড হিসাবে, আর যে ধাতু দ্বারা তড়িৎ লেপন করা হয় তাকে
হিসাবে ব্যবহার করা। বুঝতে পারলে? এই নীতি সবসময় মাথায় রাখবে। আর মাথায় রাখবে আরেকটা বিষয়, আমরা এখানে যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করব, তোমরা তড়িৎ বিশ্লেষ্য জানো, সেটা অবশ্যই হতে হবে এই অ্যানোড যে ধাতুর, সেই ধাতুরই একটা লবণ, সেইটাকে আমাকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিতে হবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্যটা হচ্ছে অ্যানোড যে ধাতুর তার লবণ, তারই একটা লবণ আমাকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিতে হবে। এবার আমরা কিছু উদাহরণ আসে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নীতিটা বুঝতে পারলে তড়িৎ লেপনের উদাহরণগুলো খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। তো দেখো, আমাদের এখানে 4টি উদাহরণ আছে। এক হচ্ছে এ দিয়ে দিলাম তামার প্রলেপ। ধরো তুমি তামার প্রলেপ দিতে চাইছো, ধরো লোহার উপরে তামার প্রলেপ দিবে, লোহার থেকে তামা কিন্তু কম সক্রিয়। ধরো এখানে একটা লোহার পেরেক নিলে, এর উপরে তামার কোটিং করতে চাইছো, একটা তামার দণ্ড নিলে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, আর এখানে আমি তড়িৎ বিশ্লেষ্য নিয়ে নিচ্ছি। তাহলে তামাটাকে কি হিসাবে নিলাম? দেখো পজিটিভ প্রান্তর সঙ্গে মানে অ্যানোড, লোহা পেরেক এটা, তাহলে এটাকে আমরা ব্যবহার করলাম ক্যাথোড। আর এখানে কপার সালফেট এর জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ, এটাকে আমরা ব্যবহার করছি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। তাহলে যার উপরে তড়িৎ লেপন করা হবে তাকে ক্যাথোড, যার দ্বারা করা হচ্ছে সেটা অ্যানোড, আর যে ধাতুর উপর আমরা তড়িৎ লেপন করছি, যে ধাতু দ্বারা তড়িৎ লেপন করছি, সেই ধাতুর একটা লবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করছি। তাহলে আমরা এখানে বলবো ক্যাথোড হিসাবে লোহা, অ্যানোড হিসাবে তামা, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা ব্যবহার করছি কপার সালফেটের জলীয় দ্রবণ। তাহলে আসলে কি হচ্ছে, এই কপারের যেই তড়িৎচালনা করা হচ্ছে, এই কপার ধাতুটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, পাতলা হচ্ছে। তাহলে অ্যানোডে আমরা কি দেখছি, এখানে একটা অ্যানোড বিক্রিয়া হচ্ছে, সেখানে আমরা দেখছি কপার ধাতুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ আয়নে পরিণত হচ্ছে। তাহলে দ্রবণে Cu2+ আয়ন তৈরি হয়ে গেল, মুক্ত হলো। আর এমনিতেই কপার সালফেট থেকেও Cu2+ এসছে। এবার ক্যাথোডে গিয়ে কি হচ্ছে, এই Cu2+ আয়ন ক্যাথোড থেকে দুখানা করে ইলেকট্রন নিচ্ছে। তোমরা জানো ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, দিয়ে ধাতব কপারে পরিণত হচ্ছে। অর্থাৎ এই কপারটা এর গায়ে কিন্তু আস্তে 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 সঞ্চিত হয়ে যাচ্ছে। বুঝলাম? তাহলে কপার সালফেট থেকে, কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়েছি, তাহলে কপার দণ্ড থেকে Cu2+ দ্রবণে মুক্ত হচ্ছে, দ্রবণ থেকে আবার সেই Cu2+ গিয়ে জমা হচ্ছে তোমার ক্যাথোডের গায়ে। ক্যাথোডের গায়ে একটা আস্তরণ পড়েছে। তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে আমরা আস্তরণটা দিচ্ছি বলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন প্রক্রিয়া। নেক্সট দেখো, সবগুলোরই বিক্রিয়া একই রকম ভাবেই হবে। আমরা নেক্সট আলোচনা করছি নিকেলের প্রলেপ। নিকেলের প্রলেপ দিতে যাচ্ছে, ধরো তুমি একটা লোহার উপরে নিকেলের প্রলেপ দিলে, লোহা বলে না, ধরো তুমি তামার উপরে নিকেলের প্রলেপ দিলে, যার উপরে যেটা, তাহলে কি করবে, তুমি লোহার পেরেক নিলে, নিকেলের দণ্ড নিলে,
এই জুড়ে দিলে। আর এখানে আমি একটা তড়িৎ বিশ্লেষ্য নিয়ে নিব। তাহলে যেহেতু এটা নিকেল, তাহলে নিকেলের সল্ট নিকেল সালফেট ব্যবহার করতে পারবো। আর তার সঙ্গে বিক্রিয়া ভালো হওয়ার জন্য এখানে ফসফরিক অ্যাসিডকে সামান্য পরিমাণে মেশানো হয়, নিকেল আর ফসফরিক অ্যাসিড। আর এটা ধরে নাও তুমি লোহার পেরেক নিয়েছো, তাহলে এখানে একই রকম ভাবে নিকেলটা আস্তে আস্তে ক্ষয়বে, নিকেলটা আস্তে আস্তে ক্ষয়বে, আর সেই নিকেলটা গিয়ে লোহার উপরে জমা হবে। তাহলে এখানে ক্যাথোড কি লোহা দণ্ড, অ্যানোড কি নিকেল দণ্ড, তড়িৎ বিশ্লেষ্য কি ফসফরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট, ফসফরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট, এটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করব। তাহলে একই রকম ভাবে এখানে আমরা অ্যানোডে একটা বিক্রিয়া দেখব। সেখানে কি দেখব, নিকেল ধাতুটা ক্ষয় হবে, দ্রবণে আসবে, আর ক্যাথোড বিক্রিয়া দেখব কি ওই নিকেল 2+ আয়নগুলো নিকেলে সঞ্চিত হয়ে গিয়ে ক্যাথোডের গায়ে এইভাবে জমা হয়ে গেল। তাহলে আমাদের নিকেলের প্রলেপ তৈরি হচ্ছে কার উপরে, যে বস্তুটাকে আমি ক্যাথোড হিসেবে রেখেছি সেই বস্তুর উপরে। এখানে তুমি লোহা রাখতে পারো, নিকেলের প্রলেপ দিচ্ছ, নিকেল বাদে অন্য যে কোনো ধাতুই রাখতে পারো। নিকেল কোনগুলো দেখবে আমাদের এই সাইকেলের যে সাইকেল বলতে সাধারণ সাইকেল, আমাদের যে স্টেট হ্যান্ডেল সাইকেলগুলো থাকে কালো রং করা থাকে ওই রকম বলছি না, আমরা সাধারণ যে সাইকেলটাকে বুঝি, সেই সাইকেলে দেখবে হ্যান্ডেলগুলো চকচক চকচক করে, সাইকেলের রিংগুলো চকচক চকচক করে। এগুলো কেন দেওয়া হয়? তার কারণ হচ্ছে রিংগুলো লোহা বা টিন দিয়ে তৈরি করা। লোহা বা টিন, লোহার যেগুলো কি হয় সেগুলো খুব তাড়াতাড়ি মরচে ধরে যায়। তার জন্য ঘরে সাদা যে আস্তরণটা দিয়ে দেওয়া হচ্ছে সাইকেলের রিমে, স্পোকে, হ্যান্ডেলে, হ্যাঁ চকচক করছে, তারপরে কি হচ্ছে উজ্জ্বলতা থাকছে, সৌন্দর্য বোধ হচ্ছে এবং ক্ষয়টাও হচ্ছে না, ধাতুর আকৃতিটাও দীর্ঘদিন বজায় থাকছে, দৃঢ়তা পাচ্ছে। তাহলে এগুলো তো তড়িৎ লেপনের উদ্দেশ্য। তাহলে ওইটাকে কিন্তু নিকেলের প্রলেপ আমাদের সাইকেলে ব্যবহার করা হয়, আমরা খুবই পরিচিত উদাহরণ দেখতে পাই। নেক্সট দেখো, সোনার প্রলেপ। সোনার প্রলেপ আমরা কোন ধাতুর উপরে সোনার প্রলেপ দিতে চাইছি। ধরো একটা তুমি তামার গহনা তৈরি করলে, যে তার উপরে সোনার প্রলেপ দিয়ে দিলে, দেখবে অনেকেই আমরা করি যে সোনার দাম তো খুব বেশি, তা সেই সোনার দাম বেশি হওয়াতে অনেকে সোনার গহনা তৈরি করতে পারে না একদম নিট সোনার, তখন কি করে বলে অনেকে সোনার জল করে নিয়ে আসলাম। সোনার জল করা কি, সোনা বা জল হয় তা আসলে ধাতুটা মানে মূল যে গঠনটা সেটা হয় ব্রোঞ্জ দিয়ে অথবা তামা দিয়ে তৈরি করে। তাহলে মূল গঠনটা তৈরি করে নিল সস্তা, এবার তার উপর আমি সোনার একটা পাতলা প্রলেপ লাগিয়ে দিলাম, তাহলে কি হবে, তামা বা ব্রোঞ্জ তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। আমি কি দেখতাম কি কিছুদিন পরে ওর বর্ণ চলে যেত, আকৃতি নষ্ট হয়ে যেত। পাতলা করে সোনার প্রলেপ লাগিয়ে দিলাম, তাহলে কি 10 বছর 20 বছর ঝকঝক করবে, তাহলে তোমার খরচও কমলো আবার কাজও হয়ে গেল। তো যাই হোক, সেই জন্য আমরা সোনার প্রলেপ ব্যবহার করি। তাহলে এখানে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করব বলো, ক্যাথোড হিসাবে ব্যবহার করব যে ধাতুর উপরে সোনার প্রলেপ দেওয়া হয়। যে ধাতুর উপর সোনার প্রলেপ দেওয়া হয়। অ্যানোড হিসাবে কি ব্যবহার করব,
অ্যানোড হিসেবে সোনা ব্যবহার করবো, সোনার প্রলেপ দিচ্ছি, তাহলে সবসময় মাথায় রাখবে যে ধাতুর প্রলেপ তাকে অ্যানোড হিসেবে, তাহলে অ্যানোড হিসেবে হচ্ছে সোনার দণ্ড। সোনা দণ্ড হতে পারে, রিং হতে পারে, যা ইচ্ছে। তড়িৎ বিশ্লেষ্য খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই তোমাদের পরীক্ষায় আসে। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড, KAuCN2 এর সংকেত পটাশিয়াম অরোসায়ানাইড, এটাকে আমরা এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করতে। তোমাদের পরীক্ষা খুবই আসে যে সোনার প্রলেপ দেওয়ার ক্ষেত্রে ধরো বলে দিল যে একটা তামার দণ্ডের উপর সোনার প্রলেপ দিলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি কি ব্যবহার করবে। তাহলে ক্যাথোড হিসাবে বলবো কি তামার দণ্ড, অ্যানোড হিসাবে কি সোনার দণ্ড, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পটাশিয়াম অরোসায়ানাইড। নেক্সট দেখো আমরা রূপার প্রলেপ দিতে চাইছি, কোন পদার্থের উপরে রূপর প্রলেপ দিতে চাইছি, একই নিয়ম। তাহলে ক্যাথোড হিসেবে ব্যবহার করব যে ধাতুর উপর রূপর প্রলেপ দেওয়া হবে। অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে কি রূপর দণ্ড, রূপার দণ্ড। আর তড়িৎ বিশ্লেষ্য এটা মাথায় রাখবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, ফর্মুলা হচ্ছে KAgCN2, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করব। আর যে দুটো আমরা প্রয়োগের কথা বলেছি, ধাতুর নিষ্কাশন আর ধাতুর বিশুদ্ধীকরণ, এই দুটো অংশ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা এই অংশটা পড়ো, বইটা ভালো করে, নেক্সট ক্লাসে আমরা এই অংশটা আলোচনা করব।